ওয়েলকাম স্টুডেন্টস। ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ সলিড স্টেট ক্লাস 3টা করাবো। তো প্রথমে যেটা তোমাদের ভাবতে হবে যে এখনো পর্যন্ত যেটা জেনেছো যে একটা কঠিন, তার মধ্যে যে ক্রিস্টালের মধ্যে যে কণাগুলো থাকে, সেই কণাগুলো বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকতে পারে। তো আমরা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল এগুলো সম্পর্কে জানি। 1 ডাইমেনশন মানে একটা দৈর্ঘ্য বরাবর কণাগুলো রাখা। 2 ডাইমেনশন মানে দ্বিমাত্রিক, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাখা। 3 ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর রাখা। দেখো তোমরা ছবিটা, এটা দেখো 1 ডাইমেনশনাল হিসেবে কণাগুলো রাখা হয়েছে, মানে একটা দৈর্ঘ্য বরাবর। এই দুটো দেখো দৈর্ঘ্য বরাবর রাখা হয়েছে, আবার প্রস্থ বরাবর রাখা হয়েছে, তাই না? এখানটায় দেখো একটা কণা ম্যাক্সিমাম দেখো দুটো কণাকে টাচ করছে, মানে এর কোঅর্ডিনেশন নাম্বার আমরা 2 বলতে পারি। এখানে দেখো এই যে দুটো রাখা হয়েছে, এখানে একটা কণা দেখো ম্যাক্সিমাম 4টে কণাকে টাচ করছে, আর এখানে দেখো একটা কণা ম্যাক্সিমাম কটা কণাকে টাচ করছে? 6টা কণাকে টাচ করছে। তার মানে 2 ডাইমেনশনালের আবার দুটো ভাগ। একটা কোঅর্ডিনেশন নাম্বার 4 যেটা 4টে কণাকে টাচ করছে, যেটাকে আমরা বলছি এসসিপি, স্কয়ার ক্লোজ প্যাকিং, বর্গাকার ঘন সন্নিবেশ। আর এটাকে বলছি আমরা কি এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেটাকে বলা হয় ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। কেন ষড়ভুজাকার বুঝতে পারছো? ষড়ভুজের মতো দেখতে লাগছে। দেখো একটা কণা ম্যাক্সিমাম 6 জনকে টাচ করে আছে। দেখো এইটা যেভাবে কণাগুলো রাখা হয়েছে, তার নিচে নিচে দেখো একইভাবে রাখা হয়েছে বলে সব এ লেয়ার হয়েছে বলে এ এ এ বলা হচ্ছে। এখানে দেখো যে কণাগুলো রাখা আছে, তার মাঝের গ্যাপ গুলোতে দেখো কণাগুলো রাখা আছে, আবার এর গ্যাপে গ্যাপে আবার কণা রাখা হচ্ছে। মানে এটা বি লেয়ার হলে এটা এ লেয়ার, আবার বি লেয়ার, মানে এ বি এ বি এ বি মানে বলা হচ্ছে। ঠিক আছে? তো 2 ডাইমেনশনাল গেল। অরিজিনাল ক্রিস্টাল কিন্তু 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশন মানে এটা দৈর্ঘ্য বরাবর হলো, এটা প্রস্থ বরাবর হলো। এটা যদি একটা চাদরের মতো লেয়ার যদি ভাবো, এর ওপরে যদি আমি আবার কণা রাখি, তাই না? দেখো এই ছবিটার দিকে তাকাও, ভালো করে দেখো, এইটার ওপরে কিন্তু আমি আবার কণাটা রাখছি। এই ছবিটার দিকে তাকিয়ে দেখো নিচে যে একটু হালকা যেগুলো মার্কিং করা হয়েছে, এটা নিচের লেয়ার, যেটাকে আমরা ফার্স্ট লেয়ার বলছি, তাকে এ লেয়ার বলছি, তাই না? তার ওপরে দেখো একটু ডটেড, একটু মোটা কালারটা করা হয়েছে, সেটা দেখো বি লেয়ার, ওর ওপরে রাখা হয়েছে। মানে দৈর্ঘ্য প্রস্থ কণাগুলো রাখা হয়েছে, তার ওপরে আমি আবার কণা চাপাচ্ছি, যেটা উচ্চতা তৈরি করছি, করলে 3D আসছে। তো উচ্চতা তৈরি করার জন্য এই কণাগুলো রাখা হয়েছে, এই যে কালো যে মোটা লাইন, মোটা কালির যেটা, ঠিক আছে, এটা বি লেয়ার। দেখো এই লেয়ারটা করার পরে, মানে এ লেয়ার এটা গোটা চাদরের মতো, তার উপর যখন বি কণাগুলো রাখছি, এখানে দু ধরনের ফাঁকা স্থান তৈরি হচ্ছে। ভালো করে দেখো, এই একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে, আর এখানটা একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে। দেখো এইখানে বা এখানে যাও বলতে পারো। দেখো এই ফাঁকা স্থানটার নাম কি বলা হচ্ছে? টেট্রাহেড্রাল ভয়েড, মানে হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান। আর এই ফাঁকা স্থানটার নাম কি বলা হচ্ছে? অক্টাহেড্রাল ভয়েড, মানে হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। একটু ছবি এঁকে দেখাচ্ছি। ধরো এ লেয়ারে কণাগুলো এরকম আছে, সাপোজ, হ্যাঁ, এইরকম কণা আছে। আচ্ছা, এই এ লেয়ারের ওপরে আবার যদি এরকম কণা রাখা হয়, ভাবো এগুলো উচ্চতা বরাবর যদি আবার এরকম কণা রাখা হয়, ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু গ্যাপটাকে ঘিরে মোট কটা কণা হচ্ছে বলতো? এই 3টে কণা, তার উপরে আবার 3টে কণা, 6টা কণা। এই ফাঁকা স্থানটাকে বলা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান, যেটা এই অক্টাহেড্রাল ভয়েড এই জায়গাটা হয়েছে, তাই না? দেখো এরকম ভাবে এখানটা এরকম ভাবে কণা রাখা হয়েছে, এরকম ভাবে কণা রাখা হয়েছে, এরকম ভাবে কণা রাখা হয়েছে। দেখো এই যে এই ফাঁকা স্থানটার কথা বলছি, অক্টাহেড্রাল ভয়েডস, 3টে কণা এরকম ভাবে রাখা হয়েছে, তার উপরে দেখো মোটা যেটা করা হয়েছে, সেটা এরকম ভাবে কণা রাখা হয়েছে। এটাকে বলছি অষ্টতলকীয় ফাঁকা স্থান, তাই না? এই ফাঁকা স্থানটাকে ঘিরে দেখো 6টা টোটাল কণা আছে। কিন্তু আমরা যদি এই রকম এ লেয়ারের কণার ওপরে ভাবো, যদি এই রকম একটা কণা রাখা হয়, ঠিক আছে, তাহলে এই যে ফাঁকা স্থানটা তৈরি হবে, মানে এইখানটা যে ফাঁকা স্থানটার কথা বলা আছে, এই যে ফাঁকা স্থানটা, মানে তুমি এরকম ভাবেও কণা রাখতে পারো বা এরকম ভাবেও কণা রাখতে পারো। ভালো করে দেখো, এই নিচে ভাবো একটা ডট যদি থাকে এরকম ভাবে, মানে তুমি এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে 3টে কণা আছে, এই 3টে কণার ওপরে যদি এই কণাটা ভাবো, বা নিচে যদি ভাবো, আমি নিচে করলে আরো সুবিধাটা হবে, যদিও ভাবো এখানটা নিচে একটা কণা আছে, মন দিয়ে শোনো, এই কণাটা আছে নিচে লেয়ার, ওপরে ধরো এরকম 3টে কণা রাখা আছে, মন দিয়ে শোনো। দেখো এই যে ফাঁকাটা স্থানটা,
এই ফাঁকা স্থানটাকে ঘিরে কটা কণা পাচ্ছ? এই 3টে, আর নিচে যে ডটের যে কণাটা রয়েছে 4টে কণা। তার মানে এই ফাঁকা স্থানটার নাম হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান, মানে টেট্রাহেড্রাল ভয়েড। বোঝা গেল? তার মানে যে ফাঁকা স্থানটাকে ঘিরে 4টে কণা চতুস্তলকীয় ফাঁকা স্থান, যে ফাঁকা স্থানটাকে ঘিরে 6টা কণা তাকে বলছি অষ্টতলকীয় ফাঁকা স্থান। এই দু ধরনের ফাঁকা স্থান তৈরি হচ্ছে। দেখো 3D মানে ওর ওপর আমি আরো কণা রাখবো, ঠিক আছে? তো কণা যদি রাখি তাহলে এই যে ফাঁকা স্থান দুটো তৈরি হলো, এটা অষ্টতলকীয় আর এটা চতুস্তলকীয়, আমি যদি এই অষ্টতলকীয়র ওপরে আবার কণা রাখি, তখন এরকম লেখা আছে তৃতীয় স্তরের কণাগুলি যদি অষ্টতলকীয় ফাঁকের উপর অবস্থান করে তখন এক ধরনের তুমি স্ট্রাকচার পাবে, যে স্ট্রাকচারটাকে বলা হবে সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং, মানে হচ্ছে ঘনকাকার ঘন সন্নিবেশ। মানে অষ্টতলকীয় ফাঁকা স্থান মানে এই ফাঁকা স্থানের উপরে তুমি যদি আবার কণা রাখো, ভাবো এইখানে যে অষ্টতলকীয় ফাঁকা স্থানটা কোনটা? অষ্টতলকীয় ফাঁকা স্থানটা হচ্ছে এখানের মধ্যে এইটা অষ্টতলকীয় ফাঁকা স্থান। এইখানটা যদি তুমি আবার কণাটা রাখো, দেখো সেই কণাটা কিন্তু কারোর সাথে ম্যাচ করছে না। দেখো এ লেয়ার বা বি লেয়ারের সঙ্গে, এ লেয়ার মানে বুঝতে পারছো একদম নিচে যে লেয়ারটা ছিল, বি লেয়ার মানে তার উপরে লেয়ার। দুটো লেয়ার হওয়ার পরে আমি যদি অষ্টতলকীয় ফাঁকে কণা রাখি, সেটা দেখো কারোর সঙ্গে মিলছে না। মানে এ লেয়ার বি লেয়ার আবার একটা লেয়ার তৈরি হবে, সি লেয়ার তৈরি হবে, এবিসি এবিসি হবে। আর যদি তুমি এর ওপর কণাগুলি যদি চতুস্তলকীয় ফাঁকের উপর অবস্থান করো, চতুস্তলকীয় ফাঁকের মধ্যে কোনটা বলো তো? এইটা। দেখো এখানে কণাটা রাখো, দেখো এই যে মোটা কালির যে কণাটা তার সঙ্গে পুরো মিলে যাচ্ছে, মানে এ লেয়ারের সঙ্গে মিলে যাচ্ছে, মানে এ লেয়ার বি লেয়ার আবার একটা এ লেয়ার হবে। ব্যাপারটা বোঝা গেল কি? তার মানে চাদরের মতো যখন থাকছে মানে 2D, তার ওপরে কণা রাখছি। ওপরে কণা রাখলে প্রথম মানে মানে একটা চাদরের মতো লেয়ারের মধ্যে যদি আমি কণাটা রাখি উচ্চতা করার জন্য, দু ধরনের ফাঁকা স্থান হচ্ছে, একটা চতুস্তলকীয় ফাঁকা স্থান, একটা অষ্টতলকীয় ফাঁকা স্থান। আবার যদি তার উপরে রাখি, তার উপরে রাখার দুটো প্রবাবিলিটি আছে, একটা চতুস্তলকীয় ফাঁকের উপর রাখতে পারো, একটা অষ্টতলকীয় ফাঁকের উপর রাখতে পারো। চতুস্তলকীয় ফাঁকের উপর রাখলে যেটা হবে সেটা হচ্ছে এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ঠিক আছে? 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। আর এটা হবে সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং। বুঝা গেল? এইভাবে 3D স্ট্রাকচার। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এইটার থেকে বেশি এইখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেমসটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করব, যেটা এই পয়েন্টটা খুব কার্যকরী। এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা যত হচ্ছে তার থেকে দেখো চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা অনেক বেশি হচ্ছে, প্রায় ডাবল হচ্ছে। সেই জন্য একটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে, এইচসিপি হোক বা সিসিপি হোক, কেলাস গঠনকারী কণা যদি এন হয় তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে এন, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা থেকে তুমি নিউমেরিক্যাল প্রবলেমস করতে হবে তোমাকে। কি বলছে? কেলাস গঠনকারী কণা। এটা আবার কি জিনিস কেলাস গঠনকারী কণা? মানে দেখো একটা কথা বলি, কণা রাখলে তবে তো ফাঁক তৈরি হয়, সেই ফাঁকে আবার তুমি অন্য কণা রাখছো, তাই না? এখন কথা হচ্ছে যে কণাটা রাখলে ফাঁকটা তৈরি হচ্ছে সেই কণাটাকে বলছি কেলাস গঠনকারী কণা। সেই কণার সংখ্যা যদি n হয়, কেলাসটা গঠনকারী কণা, তাহলে অবশ্যই চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে n। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম যেমন ভাবে আসে সেটা আমি একটা করে দেখাচ্ছি, ভালো করে শোনো। সাপোজ তোমাকে বললো একটা ক্রিস্টালে Mg আছে, অ্যালুমিনিয়াম আছে আর অক্সিজেন আছে, বলে তোমাকে বলছে 1/8 অংশ চতুস্তলকীয় ফাঁক, 1/8 অংশ চতুস্তলকীয় ফাঁকে কে আছে না Mg আছে। আর কি বলে দিয়েছে? 1/2 অংশ অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁকে কি আছে না অ্যালুমিনিয়াম আছে, বলে বলছে এই যৌগের সংকেতটা কি হবে। তাহলে ভালো করে ভাবো, চতুস্তলকীয় ফাঁকে Mg আর অষ্টতলকীয় ফাঁকে Al আছে, তাহলে ও কোথায় আছে? ওটা কেন মানে কেলাস গঠনকারী কণা, কারণ ও রেখেছো বলেই তো ফাঁক তৈরি হয়েছে, সেই ফাঁকে তবে তো Mg আর Al টা বসেছে। তার মানে ফাঁকে যারা বসে তারা কেলাস গঠনকারী কণা নয়, কিন্তু কেলাস গঠনকারী কণা কিন্তু ও। তার মানে তুমি এখানে যে অ্যান্সারটা করবে সেটা হচ্ছে ওয়ের সংখ্যাটা ধরে নেবে। ওয়ের সংখ্যাটা আমি কত ধরে নেব? ধরে নিচ্ছি n। তার মানে অষ্টতলকীয় ফাঁক কটা? অষ্টতলকীয় ফাঁক হবে n। আর চতুস্তলকীয় ফাঁক কটা হবে? চতুস্তলকীয় ফাঁক হবে 2n। ঠিক আছে, এটা চতুস্তলকীয় ফাঁক 2n। এবার কি বলে দিয়েছে দেখো, চতুস্তলকীয় টোটাল ফাঁকের 1/8 অংশে কিন্তু Mg আছে, তাহলে Mg কতগুলো আছে? চতুস্তলকীয় ফাঁক তো 2n, তাহলে 2n এর 1/8 অংশ, তার মানে n/4। আর অ্যালুমিনিয়াম কতটায় আছে? অ্যালুমিনিয়াম আছে অষ্টতলকীয় ফাঁকের হাফে।
অষ্টতলের ভাগ কটা? এন। এন এর হাফ মানে এন ইন্টু হাফ মানে এন বাই টু। তাহলে আমি যদি এবার রেশিও বের করি এম জি ইস টু এল ইস টু এ, তাহলে আমি যদি করি এম জি ইস টু এল ইস টু ও, তাহলে এম জি কত হয়েছে? এন বাই ফোর ইস টু অ্যালুমিনিয়াম এন বাই টু ইস টু অক্সিজেনটা কত ধরে নিয়েছো? এন। তাহলে দেখো এন 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 কেটে গেলে 1/4 ইস টু 1/2 ইস টু 1। 2 আর 4 এর লসাগু করলে 4, 4 দেওয়া প্রত্যেকটায় গুণ করলে কত হচ্ছে? 4, সরি 4 দেওয়া গুণ করলে 1 ইস টু 2 ইস টু 4, 1 ইস টু 2 ইস টু 4। তার মানে ভাবো mg একটা আছে, l দুটো আছে, ও চারটে আছে, তার মানে যৌগের সংকেত হবে mg l2O4। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, আণবিক সংকেত যৌগের। ঠিক আছে, এইভাবে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, যেটা এটা মোস্ট ভাইটাল একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ওকে, তো এখন রক সল্ট, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। সোডিয়াম ক্লোরাইড দেখবে একটা পৃষ্ঠকেন্দ্রিক বলা হলেও বাস্তবে কিন্তু সূত্র মিলছিল না, আমরা আগের দিনের ক্লাসে বলেছি। অ্যাকচুয়ালি মিলছে না এই কারণে, পৃষ্ঠকেন্দ্রিক মানে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে থাকার কথা আর প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে থাকার কথা, কিন্তু এখানে দেখো বাহুর মধ্যবিন্দুতেও কণা আছে, তাহলে কি করে পৃষ্ঠকেন্দ্রিক হবে? সেই জন্য একটু ফর্মুলাটা চেঞ্জ হয় এখানে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয়, বাহুর মধ্যবিন্দুর যে কণা তার সঙ্গে এই কৌণিক বিন্দুর কণা টাচ করে থাকে। দেখো বাহুর মধ্যে, এটা যদি বাহু হয় এ, এইখানে যে কণাটা থাকে, এইখানে যে কণাটা থাকে আর এইখানটা যে কণাটা থাকে টাচ করে থাকে, এটা ক্যাটায়ন থাকে মানে Na+, ক্যাটায়নের ব্যাস মানে 2Rc ক্যাটায়ন Na+ আর কি, এটা মাঝখানে যেটা থাকে Na+। ওকে, আর এইগুলোই থাকে Cl-, এই কর্নারে আর এই কর্নারে। তো Cl- এর একটা ব্যাসার্ধ মানে কত ধরবো? Ra, anion এর ব্যাসার্ধ, এটাও anion এর ব্যাসার্ধ Ra। তার মানে এখান থেকে এটা টোটালটা কত হলো? Ra যোগ 2Rc, ব্যাস যেহেতু 2Rc যোগ Ra, তাহলে 2Rc প্লাস 2Ra ইকুয়াল টোটাল বাহুর দৈর্ঘ্য কত? A, তার মানে Rc প্লাস Ra ইকুয়াল টু A/2। এটা ফর্মুলা। ওই জন্য পৃষ্ঠকেন্দ্রিক হলেও কিন্তু সোডিয়াম ক্লোরাইড এই সূত্রটা মেনটেন করে। ওকে, এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাবে, দেখো এই সোডিয়াম লালগুলো সোডিয়াম দেখানো হয়েছে, ব্লুগুলো ক্লোরাইড দেখানো হয়েছে। দেখো এই যে সোডিয়াম দেখতে পাচ্ছ, এ দেখো ডাইরেক্ট কটা ক্লোরিনকে অ্যাটাচ করে আছে? দেখো 6টা ক্লোরিনকে অ্যাটাচ করে আছে। ওই জন্য কোঅর্ডিনেশন নাম্বার অফ সোডিয়াম হচ্ছে 6, কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্লোরিন 6। মানে কি, একটা সোডিয়ামকে 6টা ক্লোরিন টাচ করে থাকে আর একটা ক্লোরিনকে 6টা Na টাচ করে থাকে, মানে কোঅর্ডিনেশন নাম্বার 6। ওকে, তো এটা মোস্ট ভাইটাল একটা ফর্মুলা বললাম। এবারে একটা জিনিস তোমাকে একটু খেয়াল করতে হবে, এখানে দেখো একটু ব্যাসার্ধ অনুপাত, রেডিয়াস রেশিও, Rc/Ra, রেডিয়াস রেশিও মানে Rc/Ra, মানে ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ। এটার কয়েকটা মান এখানে দেওয়া হয়েছে। দেখো রেঞ্জ, এই রেঞ্জগুলো জানা থাকলে এই রেঞ্জে যদি হয় সেই যৌগের কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে, আকৃতি চতুস্তলক হবে। এই রেঞ্জে পড়লে দেখো অক্টাহেড্রাল অষ্টতলকী হবে, যেমন সোডিয়াম ক্লোরাইড কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে। এগুলো একটু জেনে রাখাটা কেন প্রয়োজন? ধরো পরীক্ষার সময় তোমাকে বলে দিল, কোশ্চেন দেখে বুঝতে হবে, ধরো বাহুর দৈর্ঘ্য বলে দিই সোডিয়াম ক্লোরাইড, সাপোজ আমি তোমাকে কোশ্চেন দিয়েছি সোডিয়াম ক্লোরাইড দিয়ে কোশ্চেন দিয়েছি, দিয়ে তোমাকে ক্যাটায়নের ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে, অ্যানায়নের ব্যাসার্ধ বের করতে দেওয়া হয়েছে। সবাই এই ফর্মুলা ফেলবে, ক্যাটায়নের ব্যাসার্ধ বলে দিয়েছে, অ্যানায়নের ব্যাসার্ধ বের করবে, অবশ্যই এর মান বলে দিতে হবে, এর মানটা বসাবে। কিন্তু যদি পরীক্ষার সময় ধরো এর মান বলে দিল না, তাহলে কি অঙ্ক পারবে না? তো তখন কিন্তু অঙ্ক পারবে। কেন না, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো রেডিয়াস রেশিও মানে ব্যাসার্ধতা কত থেকে কতর মধ্যে বলছে? 0.414 থেকে 0.732। তুমি সবসময় মিনিমাম ভ্যালুটা ধরবে, মানে Rc/R এর ভ্যালুটা ধরবে কত? 0.414। এই ভ্যালু ধরে ধরো তোমার ক্যাটায়নের ব্যাসার্ধ যদি বলে দেয়, তাহলে সেখান থেকে তুমি অ্যানায়নের ব্যাসার্ধ বের করে নিতে পারবে, যখন তোমার এ জানা থাকবে না। আর যদি এ জানা থাকে তাহলে এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করবে। বোঝা গেল? এই হচ্ছে টোটাল ক্লাস 3। আজকের মতো ক্লাস শেষ। ওকে, বাই।